শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে এই যে ভিডিওটা তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, এটা আমাদের সবার, আমাদের প্রায় প্রত্যেকের ভেতরকার একটা ফেলে আসা সুন্দর জীবন, যেটা কিনা এখন যন্ত্রণার আকারে সামনে এসে দাঁড়ায় বারবার। তো সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। আমি ভাবছিলাম যে এই ভিডিওটা বানাবো কারণ বহু বছর ধরে এরকম ফিলিংস আমার হচ্ছে। তো দেখি তোমাদের সাথে শেয়ার করে তোমাদের কার কার এই সেম ফিলিংস হয়, বুকের বাপাসটা আমার কথা শুনতে শুনতে চিনচিন করে কিনা তোমাদের কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যে শুধুবা তোমার কথা শুনতে শুনতে কখন যেন বুকের বাপাসটা চিনচিন করা শুরু করে দিল। আজকে এই ভিডিওটাতে কোনো কন্ট্রোভার্সি নয়, একটা বিষয় জাস্ট টাচ করে যাব। সেটা হচ্ছে গীতাদি দেখলাম আবার ভিডিও করছে। তো লাস্ট ভিডিওটা যেটা দেখলাম, যেখানে কিনা আমি ওয়েলকাম ব্যাক বলে একটা কমেন্ট করেছি, সেটা দেখলাম মন্দিরাকে যে ব্যাগ দিয়েছি সেই ব্যাগটা নিয়ে মানুষ যেই মন্তব্য করেছে কমেন্ট বক্সে, সেটা নিয়ে কিছু তার মতামত রেখেছে। তো বেশ ভালো লাগলো যে আবারও ফিরেছে। আমার যদি ভুল হয়, আমার ভুল নিয়েও সে কথা বলবে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমরা এখন বর্তমানে যেইভাবে ভিডিও করছি, বিশেষ করে আমি আমার কথা বলি, সেইভাবেই যদি আমার সামনের মানুষটা আমাকে নিয়ে ভিডিও করে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো যাই হোক, এবার ভিডিওটা শুরু করি। আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের কমেন্ট কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করব, তোমাদের কমেন্টের। এই যে মাঘ পার হয়ে যে ফাল্গুন মাসটা আসে, কোকিলের ডাক আসার আগে, কোকিলের ডাক আকাশে বাতাসে ভেসে বেড়ানোর আগে একটা হাওয়া দেয়, যাতে করে হালকা শীতও লাগে। বেশ মোটা একটা পোশাক যদি তুমি পরো তাহলে তোমার অস্বস্তি লাগবে। এর জন্যই দেখো আমি একটা হালকা চাদর গায়ে চাপিয়ে নিয়েছি, কারণ একেবারে ইগনোর করা যাবে না, এই ঠান্ডাটা একেবারে ইগনোর করা যাবে না। কাশিটা কিন্তু আমার প্রায় কমে গিয়েছিল, আবারও ফিরে এসছে এই ওয়েদারের কারণে। যাই হোক, এই যে ওয়েদারটা, দারুণ সুন্দর ওয়েদার। এসেছে ফাগুন মাস, দারুণ সময়। তো এই যে ফাল্গুন মাস, এই ফাল্গুন মাসের যে ওয়েদার, হাওয়া দেবে, হাওয়ার শনশন আওয়াজ, তার সাথে পাতা ঝরে পড়ার খসখস আওয়াজ। আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো, কারণ এই ফিলিংসের মধ্যে দিয়ে আমরা গেছি। আর এখনকার জেনারেশনরা কিন্তু এই জিনিসগুলো পরবর্তীতে ফিল করবেও না। তাদের ভালো লাগাটা মনে করে তাদের কষ্টও হবে না, কারণ যে সময় যায় সেটা মনে হয় ভালো সময়। মানে যায় সময় সব সময় ভালো, আসে সময় সব সময় যেন বেশি পরিমাণে টেনশন নিয়ে আসে আমাদের লাইফে, এরকমটাই হয়। তো আমার এই সময়টাতে বুকের ভেতরটা হাহাকার করে। চারপাশে সবাই রয়েছে, আমার পরিবারের, আমার প্রিয়জন, পরিবার পরিজন সবাই রয়েছে। বুকের ভেতরটা যেন হু হু করে ওঠে। আমি বলে বোঝাতে পারবো না তোমাদের যে আমার ঠিক কতটা কষ্ট হয়, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কমেন্ট পাচ্ছি। পুরোটা ডিটেলসে লিখো, ডিটেলসে লিখো। এই যে সময়টা, আমি ম্যাক্সিমাম টাইম আমার চোখ ভিজে যায়, আমি ছাদে গিয়ে একা বসে থাকি, ঠিক আছে? কারণ এই সময়টা আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো আমি, ফ্রক পরা আমি, চোখ বন্ধ করলেই নিজেকে দেখতে পাই সেই মাঠে আমি খেলা করছি, ঠিক আছে? এক দমে 200 লাফদড়ি আমি 200 বার লাফাতে পারতাম, লাফদড়ি খেলতে পারতাম, 200 বার গুনতাম। কিতকিত খেলতাম এক দমে, মানে মানে একবারে খেলতে নেমে গঙ্গার কোট কিনে ফেলতাম, এত ভালো আমি কিতকিত খেলতাম। কি বুড়িচ্ছু, কি গোল্লাছুট, কি ওই সিঁদুর টোকাটুকি, চোখ বন্ধ করে আয়রে আমার আপেল, আয়রে আমার টগর, এই সমস্ত খেলাধুলো, ঠিক আছে? সন্ধে নেমে যেত, মায়ের ডাক, এই ঘরে ফিরলি না, এখনো ঘরে আসলি না, পড়তে বসবি না, পড়তে বৈশা যদি তুই ঝুরছিস, মানে ঘুমে ঝরে পড়া, পড়তে বৈশা যদি তুই ঝুরছিস তখন দেখামু তোরে মজা। এই যে শুধু এই ভয়টা, পড়তে বসলেই যদি ঘুম পায়, পড়তে বসতে হবে, স্কুলে যেতে লাগবে, হোমওয়ার্ক করতে হবে। মাস্টার মাস্টার তো 7-এ থাকতে একটা মাস্টার পেয়েছিলাম 2-3 মাসের জন্য, আমি মাস্টার কাছে পড়বো না। তারপরে মাস্টার কবে দিল, কবে গেলাম পার্মানেন্টভাবে, ক্লাস 9 থেকে। তার আগে পর্যন্ত ওই বাবার কাছেই সব, ঠিক আছে? বাবা, আমি রাত জেগে বসে থাকতাম, বাবা এসে পড়াতো, ঠিক আছে? তো পড়াশোনার দিকে কোনোদিনও কার্পণ্য করিনি। তো এই যে ফিরে যেতে ইচ্ছা করে, জানো তো? ওই যে মাঝে মধ্যেই ফেসবুকে দেয়
কিরে বড় হয়ে কেমন লাগছে? খুব তো বড় হতে চেয়েছিলিস না? মার শাড়িটা পরে, মার শাড়িটা নিয়ে শাড়ি পরে বড় কবে হবি, কবে বড় হবি, কবে পড়াশোনা থাকবে না, কবে কেউ বলবে না পড়তে বস, কবে কেউ বলবে না যে স্কুলে গেলি না। তো এই দিনগুলো এত মনে পড়ে, এত মনে পড়ে। আর ঠিক এই টাইমটা যখন কিনা এরকম হাওয়া দেবে, এর আগে পরে মনে পড়ে, কিন্তু এইরকমভাবে নাড়া দিয়ে যায়, আমি যেন এখনও চোখ বন্ধ করলে পরিষ্কার দেখতে পাই। আমি সেই পেছনের বাড়ির পেছনের দিকে মাঠে আমি দাঁড়িয়ে আছি, দূরে তাকিয়ে দেখছি কুলিপোতার বাগান, যেখানটায় কিনা সবাই বড়রা বলতো ওখানটায় কিন্তু ভূত থাকে, ওখানটায় কিন্তু ভূত থাকে। বড় হওয়ার পরে তারপরেও ভয় যায়নি মন থেকে, তার জন্য পাড়ার সবাই একসাথে মিলে, না ছিল তখন ফোন, না কোনো কিছু, মাঠে ঘাটেই জীবন কেটে গেছে, ছোটবেলাটা কেটে গেছে জীবন। অর্থাৎ কুলিপোতার মাঠে যাব, সবাই মিলে যাব, তাহলে তার ভূত কিছু বলতে পারবে না, সবাই হাতে হাত ধরে যাব। কিন্তু নাড়া ঘাস, মানে ধান কেটে নেওয়ার পরে যেইগুলো পড়ে থাকে সেগুলোকে বলে নাড়া, ওইগুলোর মধ্যে পা ছুলে যেত, তারপরেও যেতাম, কারণ শীত সবে সবে যাবো যাবো করছে, ঠিক আছে। আর শীত আগে আগে অনেক দিন পর্যন্ত থাকতো, অনেক আগে আসতো, অনেক দেরিতে যেত। মনে করে দেখো, আগে আমরা মহালয় শুনতাম রেডিওতে রেডিওতে মহালয় শুনতাম লেপ গায়ে দিয়ে দিয়ে, লেপ গায়ে দিয়ে মহালয় শুনতাম। আর যেহেতু আমার গ্রামে বাড়ি ছিল, শিয়ালের ডাক, কি ভয় পেতাম শিয়ালের ডাককে, কি ভয় পেতাম। লেপ গায়ে দিয়ে মহালয় শুনতাম। এখন ফ্যান চালিয়ে মহালয় তো এখন আর শোনাই হয় না। ওই যে আকাশবাণীতে বীরেন্দ্র কিশোর ভদ্র মহাশয়ের যে যে মহালয় শোনা, সেটা আর হয় না, এখন আর হয় না। এখন 6:30টার সময়, সকাল 6:30টার সময় না, পৌনে 6টার সময় টিভিতে মহালয় হয়, ডিডি বাংলায়, সেটাও দেখা হয় না, কোনো কিচ্ছু এখন আর দেখা হয় না। জীবনে যেগুলো ভীষণ পরিমাণে মূল্যবান ছিল, সেইগুলো এখন এতটা মূল্যহীন। আর জীবনে এত যন্ত্রণা, এত কষ্ট, এত টেনশন এসেছে, এখন মনে হয় যে ওই ওই সময়টা কত ভালো ছিল, কত ভালো ছিল ওই সময়টা। ফোন, সোশ্যাল মিডিয়া, কিচ্ছু না, কিচ্ছু না। দেখা হবে, তারপরে কথা হবে। আর তখন কথার দাম কত ছিল, ফোনে কথা হতো না, মেসেজ হতো না, তবু কথার কত দাম ছিল। কালকে বিকালে এই জায়গাটায় আমরা খেলতে আসবো, কিন্তু ঠিক একদম সবার মনে থাকতো। ভাবো তো, আগে কত সুন্দর, কত নাম্বার আমরা মনে রাখতে পারতাম, কত সুন্দর আমাদের মেমোরি ছিল। ফোন আসার পর থেকে সেটা আর হয় না। তো যাই হোক, ফোন যেরকম, বিজ্ঞান আমরা তো ছোটবেলায় পড়েইছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো এই সময়টাতে তোমাদের কাদের কাদের ছোটবেলার কথা মনে পড়ে? একটা ফ্রি লাইফ, দুহাত মানে বাঁধন ছাড়া জীবন যেটা বলে, কার কার মনে পড়ে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি না কেন আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, আমার কষ্টটা যদি একটুখানি কমে। আমার কষ্ট এখানেই, আরেকবার যদি ফিরে যেতে পারতাম ওই জীবনে। আমি এখনও বরকে মাঝে মধ্যে বলি, আমাকে একটুখানি মাঠঘাটে নিয়ে যাবে, সময় হয় না, এখন আর সময় হয় না। সপ্তাহে একটা দিন ছুটি থাকে, খেয়ে উঠতে উঠতেই বেলা 4টে-5টা বেজে যায়, বিকেল হয়ে যায়। আর কখন যাব মাঠে ঘাটে? খুব ইচ্ছা করে। আর গরমকালে তো বেরোতেই ইচ্ছা করে না, তাই না? কারোর বেরোতে ইচ্ছা করে না। জীবনে কত আফসোস রয়ে গেল, যদি ওই ছোটবেলাটা একবার ফেরত পেতাম। আহারে, সব সাজিয়ে গুছিয়ে এই বয়সটাতে এসে যাতে আর আফসোস করতে না হয়, সেই রকমভাবে আসতাম। তবে হ্যাঁ, শৈশব গেছে, যৌবনের প্রায় শেষ গোড়ায় এসে দাঁড়িয়ে আছি, 36 পার হয়ে 37-এ পা দিয়েছি। এখনো অনেকটা সময় হয়তো আছে, এখনো অনেকটা সময়। এখনো যদি আমরা আমাদের জীবনধারাকে একদম ঠিক লাইনে পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎটা কমসে কম আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে না, আমি ঠিক পথে চলেছিলাম, বাকিটা ভাগ্য, তাই না? বাকিটা ভাগ্য। অনেক দিন ধরেই নিজেকে সঠিক পথে পরিচালনা করেই চলেছি। আর এই পরিচালনাবশত প্রচুর মানুষেরা জেনুইনভাবে ভালোবেসে পাশে এসে দাঁড়িয়েছে, হাত শক্ত করে ধরেছে। তার জন্য সঠিক দিশা চুজ করতে পারছি। এই দিক না, এইটা করলে ভালো হবে, ওইটা না, ওইটা করলে ভালো হবে, এইটা পড়লে ভালো হবে, ওটা খেলে ভালো হবে, এই জায়গায় গেলে ভালো হবে। তো এগুলো অবশ্যই। আর হ্যাঁ, ইচ্ছা থাকতে হবে, মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে যাই হয়ে যাক, আমি আর বিপথে
নিজেকে ঠেলে দেব না। যতই সামনে লালসা আসুক না কেন, যতই লোভ আসুক না কেন, সব কিছুকে বর্জন করতে হবে একদম। আমি এটা নিজের লাইফের ক্ষেত্রে ফলিয়েছি, তার জন্য কিন্তু আজকে অনেক মানুষ আমাকে যারা কিনা ভালোবাসে তারা এসে বলে, সুতপা সত্যি তোমাকে কথা বললে তুমি শোনো। আমি তখনই শুনি যখন দেখি যে সামনের মানুষটা আমাকে ভালোবেসে কিছু বুঝিয়ে বলছে, আমি তখনই শুনি। আবার যদি দেখি, দেখো স্বভাব চারা দেবেই, আর আমার স্বভাবটা কি ঠোঁট কাটা, স্পষ্টবাদী, শর্ট টেম্পার। আমি যদি দেখি কেউ আমাকে বাজেভাবে ফালতু জিনিস বলছে, তখন কিন্তু রিয়াকশানটা আমি সেইভাবেই দিই। বাট নিজেকে এতটা শুধরেছি যে চলফট বলা মানুষটা, মেয়েটা না, মহিলাটা, চলফট বলা মহিলাটা খারাপ কমেন্ট দেখলে জাস্ট রিমুভ করে দিই, কোনো রকম কোনো আনসার ব্যাক করি না। আর যদি দেখি অহেতুক নোংরা কমেন্ট, হাইড করে দিই, মানে ব্লক করে দিই, দরকার নেই। তো তোমরা কিন্তু অবশ্যই বলো। আজকে আমার এইটুক কথাই তোমাদেরকে বলার ছিল। বহুদিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। একবার ভেবেছিলাম ছাদে গিয়ে শেয়ার করি। বিশ্বাস করো, ছাদে বসে শেয়ার করতে গেলে হয়তো আমি যেভাবে এখন নিজেকে হ্যান্ডেল করি, কন্ট্রোল করি, চোখ কিছুতেই ভিজতে দিই না ক্যামেরার সামনে, সেটা হয়তো কন্ট্রোল করতে পারতাম না ছাদে গিয়ে বসলে। কারণ ওই যে প্রাকৃতিক দৃশ্য দেখতাম, আর আমাকে বলতাম, ভগবান আরেকবার ছোট করে দাও না। এই নাইটি, শাড়ি, শাখা, সিঁদুর, এইসব আমার জীবনে আর একটু পরে আসুক না, আমি আবার ছোট হয়ে যাই না, আমি আবার বুড়িচ্ছু, গোল্লাচুট এই সমস্ত খেলি না, আবার আমি ছোট রাস্তা দিয়ে স্কুলে যাই না, ছোট রাস্তা দিয়ে গল্প করতে করতে কে কার আগে বাড়ি যেতে পারে, কে কার আগে বাড়িতে ঢুকতে পারে, স্কুলে পৌঁছাতে পারে। ওই জীবনটা আরেকবার ফেরত দাও না, ওই স্কুলটা আরেকবার ফেরত দাও না, যে স্কুলটা অতটা উন্নত ছিল না, অতটা চাকচিক্য ছিল না। রুম নাম্বার 7-এ সাইকেল নিয়ে রাখতাম। আর একটু বড়োর কথা বলছি, ক্লাস 9-এর কথা বলছি, রুম নাম্বার 7-এ। ওই স্কুলটা বড্ড মিস করি। যখন ওই পাশ দিয়ে যাতায়াত করি, তখন ওই আমার জানাফুল হাই স্কুলটা দেখলে পরে না, আমি আর কিছু চিনতে পারি না। কত কিছু শেয়ার করলাম, প্রচুর ইমোশনস তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কার ভালো লাগবে, তবে আমরা যেহেতু প্রত্যেকেই 90s-এর কিড, আমার মনে হয় তোমরা রিলেট করবে বিষয়টার সাথে, যে ওই জীবনটা যদি আরেকবার ফেরত পেতাম গো। মানে আমি এই যে যখন বলি না যে ওই জীবনটা যদি আমার ভেতরটা তোলপাড় হয়ে যায়, শুধু ওই লাইনটুকুতেই, যে ওই জীবনটা আরেকবার যদি ফেরত পেতাম, আমার বুকের ভেতর তোলপাড় হয়ে যায়, গলায় ঢেউ চলে আসে। এতটা মানে আমি ওই লাইফটাকে এতটা এনজয় করেছি, মাঠে ঘাটে। আর আমার বাড়ির পাশে দাঁড়ালে কোনো মাঠ নেই, সব বাড়ি। এক আছে ওই মাসি শাশুড়ি বাড়িতে। তাই আমার ইচ্ছে আছে যেদিন ওই শ্রাদ্ধানুষ্ঠান আছে সেই দিন গিয়ে আমি একটুখানি মাঠে ঘাটে ঘুরে বেড়াবো, খুব ইচ্ছে আছে। ডাঙ্গুটি খেলেছ? ডাঙ্গুটি, ওই যে একটা লাঠি আর দুপাশ সরু করে আরেকটা লাঠি থাকে, এরকম মেরে এরকম খেলেছো? ডাঙ্গুটি খেলেছো? লাট্টু ঘুরিয়েছো? লাট্টু এরকম দড়ি দিয়ে পাকিয়ে এরকম মেরে, আমি এটা জীবনে পারিনি, শিখতেই পারিনি। গুলি খেলেছো? গুলি, আমি গুলি খেলেছি। কানামাছি, ভো ভো, যাকে ভাবি তাকে ছো। লুকোচুরি খেলেছো? একজনের জামা আরেকজনকে পরিয়ে দিয়ে একটুখানি জামার অংশটা বের করে দিয়ে চোরকে বুদ্ধ বানানো করেছো? কুমির ডাঙা খেলেছো? কুমির ডাঙা, আহারে, বাড়ির পেছনে একটা বাঁশবাগান ছিল, তার সামনে একটা লেবু গাছ ছিল, লেবু গাছটা যেন বলতো যে তোদের জন্যই আমি এইরকমভাবে হয়েছি, আয় তোরা আমার গায়ের উপরে চড়। পাড়ার সব কটা বাচ্চা ওই লেবু গাছে, সব কটা বাচ্চা ওই লেবু গাছে। তখন পাশেই ছিল বিল, এখন ওই বিলে জমি মাটি ভরাট করে বাড়ি উঠে গেছে, ভাবতে পারো। বিলের লাগোয়া একটা নারকেল গাছ, ওই নারকেল গাছের ডাল ধরে এরকম বিলের মধ্যে পা চুবিয়ে, জলের মধ্যে পা চুবিয়ে ঘুরে আসতাম, একজন ঠেলতো আর আমরা ঘুরে আসতাম। না ওই বাঁশবাগানটা আছে, না ওইদিকে গেলে যাওয়া হয়। লেবু গাছটা তো বহু আগেই নেই। ওই লেবু গাছের সঙ্গে কত স্মৃতি জড়িত, আজকে আমার রাত্রে আরও ঘুম হবে না। এসব কথা বললাম তো, আওড়ালাম আরও, আজকে আরও ঘুম হবে না। পয়লা বৈশাখের সময় আমাদের বাড়ির পেছনে শীতলা মন্দিরের সামনে আম গাছ,
বাড়ির বড়রা মানে পাড়ার বউরা, আমার মা, তারপরে ঠাকুমা, এরা সবাই হচ্ছে তোমার শীতলা মায়ের পুজো দিচ্ছে, আর আমরা সবাই ওই আম গাছের উপরে চড়ে বসে রয়েছি। সত্যি 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 ফল সাজিয়ে এনে প্রথমে আমাদেরকে দিত, বাচ্চাদেরকে দিত, তরমুজ, মানে শশা, তারপরে আঙুর, সব কিছু সব কিছু। ওইভাবে খালি পায়ে ওই অবস্থাতেই চললাম। সব পয়লা বৈশাখের জামা পরে নিয়েছি, বাটি প্রিন্টের জামা, তখন কি চলতো বাবারে বাবা, ওই নিয়ে পরে নিয়ে, আর পাড়ার মহিলারা সবাই সুতির শাড়ি, সবাই সুতির শাড়ি পরে নিয়ে, সব ফুলে ফুলে থাকতো সুতির শাড়িগুলো, নতুন শাড়ি পরতো, ফুলে ফুলে থাকতো, কেউ গামলা, কেউ থালা, ফুল, তারপরে তোমার ধূপকাঠি, মোমবাতি, এগুলো নিয়ে চলতাম। পিচ গরম, রাস্তা গরম, তবু খালি পায়েই যেতাম। কেউ মন্দিরে, তখন আমাদের কুলপুকুরে মন্দিরে কেউ তখন জুতো পরে যেত না, সবাই ওই পয়লা বৈশাখের দিনে আমরা খালি পায়েই যেতাম, লাফাতে লাফাতে যেতাম, তারপরেও খালি পায়ে যেতাম। এখন সবাই জুতো পরেই যায়, বাইরে জুতোটা খুলে তারপরে ওঠে। এখনও মাঝে মধ্যে বিয়ের পরপর আমি গেছিলাম, বিয়ের পরপর যেতাম, বরকে নিয়ে যেতাম, বলতাম যে এই দেখো এখানটায় খেলতাম, ওখানে খেলতাম। এখন তো বাপের বাড়ি যাওয়াই হয় না। ওই সেই শীতলা মন্দির নতুন করে তৈরি করেছে, কিন্তু ওই সামনের গাছটা আর নেই। শীতলা মন্দিরের পাশে তেঁতুল গাছটা, ওটাও আর নেই। ওই তেঁতুল গাছের পাশে একটা সুপুরি গাছ ছিল, ওই সুপুরি গাছ বেয়ে বেয়ে আমি তেঁতুল গাছে উঠতাম। তেঁতুল গাছের ডাল এত মোটা ছিল, ভয় ডর কিচ্ছু ছিল না। ওই ডাল বেয়ে বেয়ে আমি তেঁতুল পারতাম আর নিচে ফেলতাম। যারা নিচে থাকতো তারা কুড়াতো। রিপোর্ট করলো আমার বাবার কাছে, হেই তোর মেয়ে গাছে, ছেলেদের মতন গাছে ওঠে, গাছে উঠে তারপরে সব তেঁতুলগুলো আমার পারছে, পেরে নিয়ে এরকমভাবে করছে। তাও শুনলাম না, তাও ওই সুপুরি গাছ বেয়ে বেয়ে আবার তেঁতুল গাছে উঠতাম। পরের দিন আমার জন্য সুপুরি গাছটাই কেটে ফেললো। এখনো চোখ বন্ধ করলে আমি সেই সুপুরি গাছ, সেই তেঁতুল গাছের নিচে একটা ডোবা স্পষ্ট দেখতে পাই। এখনো আমি স্বপ্ন দেখি, মিষ্টি তেঁতুল পড়ে রয়েছে, গাছ পাকা তেঁতুল পড়ে রয়েছে। আমি এখনো সেই স্বপ্ন দেখি, এখনো ওই স্বপ্ন, ওই শৈশব, ওই স্মৃতি আমার পিছু ছাড়েনি আজ পর্যন্ত, কোনোদিন ছাড়বে না। আমি ওই স্মৃতি বুকে নিয়েই যাব, আমি ওই সব স্মৃতি বুকে নিয়েই আমি চোখ বন্ধ করব চিরদিনের মতো। তোমরা বুঝতে পারো যে এই সুতোবার মধ্যে এত কিছু লুকানো থাকে, এত কিছু চলে। আজকে যদি শেয়ার না করতাম তোমাদের সাথে, জানি না কয়জন দেখেছো ভিডিওটা, কন্ট্রোভার্সি চ্যানেলে এই টাইপের ভিডিও, আমি জানি না আমার আজকে শেয়ার করতে, আমি অনেক দিন ধরে, গতকালকেই তো মনে হয় সোনালিদির সঙ্গে বলছিলাম, সোনালিদিও বলছে হ্যাঁ রে বুকটা হু হু করে ওঠে। এমন তোমারও হয়? তার মানে আমার একা হয় না, তোমারও হয়? বলছে হ্যাঁ রে আমারও হয়, সবারই মনে হয় হয়। আমি তাই বলছিলাম যে আমার মনে হয় কি, আমি সেই ছোট্টবেলায় ছুটতে চলে যাই, জামা পরি আবার, আর সেই দিন ফিরবে না। অনেক ভালো লাগলো জানো সেই স্মৃতিচারণ তোমাদের সাথে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলছি, আমার মনে হচ্ছে তোমরা সবাই শুনছো আমার কথা। কত ভালো লাগলো। আমার সোনা বাবা। যখন খুব কষ্ট হয়, যখন খুব টেনশানে ভুগি, ওটা জড়িয়ে ধরে আমি একটু আদর করে নিই। স্ট্রেস বাস্টারও আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জীবন কখন কাকে কি দিয়ে যায়, কখন কার কাছ থেকে কি নিয়ে যায়, সত্যি ভাবাই যায় না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে হয়তো ভিডিওটা করব, সেখানটায় নিজেকে অনেকটা ধাতস্থ করে নিয়ে আবার বসতে হবে। এখন আপাতত আর ভিডিও করব না, দরকার পড়লে কালকে করব, আর নয় অনেকটা সময় গ্যাপ নিয়ে তারপরে করব, নতবা পারবো না করতে। কানামাছি ভো ভো, যাকে ভাবি তাকে ছো। এই দান দিয়ে যা, দান না দিয়ে কিন্তু বাড়ি যাবি না। দান দিতেই হবে। ছোটবেলায় আমরা লক্ষ্মী পুজোর সময় কি করতাম জানো? বন্দুক নিয়ে সেই মিলিটারি খেলতাম, একটা কাঠ নিয়ে তার পেছনে লুকিয়ে খেলতাম। এখনকার বাচ্চারা ওইসব
তখনকার কালী পূজা চলে গেল মানে বুক ফাটা কষ্ট, বুক ফাটা কষ্ট, সে যে কি কষ্ট। এখন কখন পুজো যায়, কখন পুজো চলে আসে টেরই পাই না। আগে এই তো দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা আসছে, দুর্গাপূজায় কেন অতটা আনন্দ করতাম না, হতো না? দুর্গাপুজো তো বড় পুজো, বড় বড় প্যান্ডেল, হ্যাঁ বাবার সাথে যাব, বাবা মার সাথে যাব, কিন্তু কালী পুজো ওটা আমরা চাঁদা তুলে করতাম। আমি তখন প্রাইমারি স্কুলে মনে হয় পড়ি। লক্ষ্মী পুজো এরকম ঠিক হয়েছে, লক্ষ্মী পুজো হয়ে গেছে, এইবার পরের দিন কি হয়েছে, এবার পরের দিন আমরা সবাই মিলে একটা নিয়ম চালু করলাম, আমরা বাচ্চারা, যে সবার বাড়ির থেকে আগের বছরের লক্ষ্মী ঠাকুর সব কালেক্ট করব। এবার সব কালেক্ট করে নিয়ে আমাদের পাশের বাড়ি, যাদের বাড়ি এখন দুর্গাপূজা হয়, তাদের বাড়িতে নিয়ে রাখবো, নিয়ে রেখে তারপরে সেই ঠাকুরকে বিসর্জন দেবো তার পরের দিন। তার আগের দিন আরতি ঠারতি করব, ঠিক আছে, আরতি ঠারতি করে নিয়ে পরের দিন পাশেই আমাদের পুকুর ছিল, সেই পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন দেবো ওই লক্ষ্মী প্রতিমা, আগের বছরে পুরনো বছরে প্রতিমা বিসর্জন দেবো। একবার সে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সন্দেশ, পয়সা টয়সা নিয়ে সন্দেশ এনেছি, মিষ্টি মুখ করাচ্ছি সবাইকে, বুঝছো? তাই এবার ফট করে আমরা আলোচনা করছি, কালী পুজো করবি, চল না আমরা বড়দের বলি কালী পুজো করবি। ওই কালী পুজো শুরু হলো, বস্তা দিয়ে প্যান্ডেল করে কালী পুজো, রাত্রেবেলা 108টা প্রদীপ জ্বালানো, বেলপাতা জোগাড় করা, নিজেদের হাতে দুব্বা ফুল সমস্ত কিছু নিজেদের হাতে জোগাড় করা, গান চালানো, নাচের প্রতিযোগিতা, বড়রা খুব সঙ্গ দিয়েছে, বড়রা খিচুড়ি রান্না করে দিত সবার বাড়ির থেকে কালেক্ট করে নিয়ে। হ্যাঁ, সেই কালী পূজা চলে গেলে বুক ফেটে যেত, আমাদের বুক ফেটে যেত, আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তারপরে ধীরে 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 সেই কষ্ট ভুলে যেতাম, কিন্তু সেই সময় প্রচুর কষ্ট হতো। বাপরে বাপ, কত স্মৃতি, আরে ভগবান, এখন এর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, আগের সব ভালো ছিল। চলো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা জানিও, বলবো না। তোমাদের যদি এরকম কিছু থাকে তোমরা বলো, আমি মন ভরে তোমাদের কমেন্ট পড়বো আজকে, মন ভরে, দেখি সত্যি কথা সব লিখবে, যে আমারও এই ছিল ওই ছিল, যত বড় কমেন্ট হোক আমি পড়বো, আমারও জানতে ইচ্ছা করে, আরও বহুত কিছু বলার আছে। কোনোদিন যদি আবার এরকম নিজেকে ধরে রাখতে না পারি, ক্যামেরা খুলে বসে পড়বো তোমাদেরকে বলতে। আজ পর্যন্ত আমি আমার ইউটিউব জার্নিতে আমি এই টাইপের কথা, এই টাইপের ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে কোনোদিন করিনি, এই প্রথম করলাম।